ভগবান দেখেছে? অবাক হলেন এরকম প্রশ্ন শুনে? ভগবান নয় ঠিকই, তবে ভগবানেরই আরেক রূপ আমি, আপনি, আমরা সকলেই হয়তো দেখেছি। হ্যাঁ, আমি কথা বলছি ভগবানের রূপ অর্থাৎ ডক্টরের ব্যাপারে। একমাত্র ভগবান ছাড়া ডাক্তারই পারেন একজন মানুষের প্রাণ বাঁচাতে। তবে সেটাও কিন্তু তাদের জন্য অতটাও সহজ নয়। একজন ডাক্তার হতে অনেক অনেক পড়াশুনো এবং অনেক বছরের প্র্যাকটিস প্রয়োজন হয়, তবেই কিন্তু একজন সাধারণ মানুষ একজন ভগবান তুল্য ডাক্তারে পরিণত হতে পারে। আজ সেই সব বিষয়ে কথা বলতে এবং ভগবান তুল্য মানুষ অর্থাৎ ডাক্তারের সাথে কথোপকথন করতে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি ডক্টরস লাইফ। এবং আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন উত্তরবঙ্গের স্বনামধন্য এবং বরিষ্ঠতম ডাক্তার ডক্টর জিবি দাস। নমস্কার, আমি দেবলীনা দত্ত, আপনারা দেখছেন ডক্টরস লাইফ। আজ কিন্তু এই সমস্ত ব্যাপারেই ডাক্তারদের সঙ্গে কথোপকথন করতে আমরা চলে এসেছি ডক্টর জিবি দাসের কাছে। আজ আমাদের সঙ্গে শহরের বিশিষ্ট ডাক্তার জিবি দাস উপস্থিত রয়েছেন। নমস্কার। নমস্কার। ইনার হাতে কিন্তু পৃথিবীর আমাদের শহরের অনেক বাচ্চারা, অনেক প্রাণীরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছে। আজ আমরা স্যার থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নিব। স্যার, প্রথমেই আপনার থেকে জানতে চাইবো যে আজ পর্যন্ত কতগুলো সাকসেসফুল ডেলিভারি আপনার হাতে হয়েছে, যদি অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া দিতে পারেন। দেখুন, আমি 1980 সাল থেকে শিলিগুড়িতে প্র্যাকটিস করেছি। তার আগে আমি পোস্ট গ্রাজুয়েট করেছি 1978। সো এই 44 বছর প্র্যাকটিসে মিনিমাম 50,000 উপরে বাচ্চা প্রসব হয়ে থাকবে। তার মানে এই সংখ্যা আমি কাকে বিশেষ বলতে চাই না। তার কারণ হচ্ছে আমি বা আমার সতীর্থ যারা আছেন তারা শুনলে এরা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এটা হচ্ছে সত্য যে আমার হাতে 50,000 ঊর্ধ্বে বাচ্চার ডেলিভারি হয়েছে। এবং বিশেষ ক্ষেত্রে শিলিগুড়ি, কিন্তু শিলিগুড়ি ছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জায়গা থেকে বহু মহিলা এসে, মায়েরা এসে এখানে প্রসব করে গেছেন। আমরা কিন্তু অনেকেই জানি যে ডক্টর জিবি দাসের হাতে কিন্তু 3 জেনারেশনের ডেলিভারি অবধি হয়েছে, এটা আমরা আগাগোড়াই শুনে এসেছি। আপনাদের জানিয়ে রাখি, ডক্টর জিবি দাস গাইনোকোলজিস্ট। তিনি কিন্তু পাকুড়তলা মোড় আশ্রম পাড়াতে নিউ রামকৃষ্ণ সেবা সদনে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন। স্যার, আগামী প্রশ্ন আপনার থেকে এটা করতে চাইবো যে ডেলিভারির সময় কি কি ক্রিটিক্যাল ইস্যু আপনি ফেস করেছেন আজ পর্যন্ত? শুনুন, ডেলিভারির সময় প্রথম সবচেয়ে বেশি সাধারণ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডেলিভারি পরবর্তীকালে রক্তস্রাব। কারণ জ্বরের থেকে বাচ্চা এবং গর্ভফুল বেরিয়ে যাওয়ার পর, পেশেন্টটা বেরিয়ে যাওয়ার পর সেটা যে শক্ত হয়, বন্ধ থাকবে এবং রক্তস্রাব বন্ধ থাকবে, বহু ক্ষেত্রে হয় না। সেক্ষেত্রে আমাদেরকে ওষুধপত্র দিতে হয়, দিয়ে সেটা রক্তস্রাব বন্ধ করতে হয়, বা তাতে সম্ভব না হলে আমাদেরকে অপারেশন করে জয়েন্টটা বাদ দেওয়ার দরকার হয়। এটা একটা সাধারণ পক্ষে। তাছাড়া তো অন্যান্য আছে, কার খিচুনি হচ্ছে, খিচুনি, প্রেশার বেড়ে যাচ্ছে, এইসব তো কমপ্লিকেশন থাকছে। তো সবচেয়ে বেশি কমপ্লিকেশন যেটা আমরা ফেস করে থাকি সেটা হচ্ছে ডেলিভারির পরবর্তীকালে রক্তস্রাব। একেবারে স্যার, তবে আজকাল কিন্তু দেখা যাচ্ছে ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যত্ব কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে বন্ধ্যত্বের কি কি কারণ থাকতে পারে, কি কি কারণে সেটা হতে পারে? দেখুন, বন্ধ্যত্ব কারণ খুঁজতে গেলে আমার বন্ধ্যত্বের কারণ যে সংখ্যা বাড়ছে, যেটা আপনি বললেন খুব সত্য ব্যাপার। তার কারণ হচ্ছে আজকাল মহিলারা একটা বেশি বয়সে বিয়ে করে, যে সময় শরীরের ডিম্বাণু সংখ্যা কম থাকে। কারণ মহিলাদের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা ডিম্বাণু থাকে, প্রত্যেক বছর কিছু কিছু ডিম্বাণু নষ্ট হতে থাকে। এ করতে 25 বছর আশাপাশি বয়সে ভালো ডিম্বাণু সব ফিরিয়ে দেয়। তাই লেট ম্যারেজ, ক্যারিয়ারকে ঠিক করে লেট ম্যারেজ করার সময় বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ডিম্বাণু নেই। এটা যে মহিলাদের ক্ষেত্রে সত্ত্বেও, সেরকম পুরুষদের ক্ষেত্রেও স্ট্রেস এন্ড স্ট্রেন এই করতে গিয়ে শুক্রাণুর সংখ্যা কমে যায় এবং শারীরিক শক্তিও কমে যায়। তো মুখ্য কারণ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণুর অভাব, বা পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুতে কোনো ডিফেক্ট। এটাতে তাছাড়াও তো মহিলাদের ক্ষেত্রে টিউবের প্রবলেম, টিউব দুটো ব্লক আছে বা টিউব দুটো ভালো করে কাজ করছে না, এইসব ব্যাপার থেকে। তবে
1/4 ক্ষেত্রে পুরুষরা দায়ী থাকে, তো বাকি 75% ক্ষেত্রে মহিলাদের কিছু ডিফেক্ট থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে 90% ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি মহিলাদের শারীরিক সমস্যার কারণেই ইনফার্টিলিটি হয়ে থাকে। আর স্যার একটা খুব জরুরি 75% মহিলাদের কারণে। এবং স্যার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে সময়ের পরে কিন্তু কনসিভ করার চেষ্টা করলে এই সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ ঠিক বয়সে যদি না করা যায় পরে কিন্তু ডিম্বাণু কিংবা শুক্রাণু নষ্ট হওয়ার চান্স থাকে একেবারে। তো স্যার বন্ধ্যত্ব চিকিৎসার ক্ষেত্রে আপনাদের কাছে কি রয়েছে ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে? ইনফার্টিলিটিতে যে এখন বিজ্ঞান যে অবস্থা আছে, যাকে আমরা স্টেট অফ দি আর্ট বলি, সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের এখানে আমি বা আমার মেয়ে ডক্টর ঋতুপর্ণা দাস সামনে IVF সেন্টার রামকৃষ্ণ, এটা রামকৃষ্ণ নিউ রামকৃষ্ণ সেবা সদন, ওটা হচ্ছে উল্টো দিকে যেটা আছে রামকৃষ্ণ IVF সেন্টার, এখানে সেইগুলো যে সুবিধা এখানে পাওয়া যায়। তার মানে হচ্ছে সাধারণ যেভাবে আমরা ওষুধ দিয়ে বন্ধ্যাত্বের চিকিৎসা করে থাকি, ইনফ্লুয়েঞ্জা চিকিৎসা করে থাকি, তাছাড়া কিছু পুরুষদের ক্ষেত্রে যদি শুক্রের সংখ্যা কম থাকে বা আকারে কোনো অস্বাভাবিকতা থাকে বা দুর্বল থাকে, সেক্ষেত্রে তাকে ঘন করে জরায়ুর ভিতরে পুশ করে সেই গর্ভাধান প্রসেস, যাকে আমরা বলতে IUI ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, সেই পদ্ধতিতে আমরা গর্ভাধানতে আনতে পারি। বা যেটা ওষুধের হিসেবে করে সেটা সাধারণত আমরা করে থাকি ওভুলেশন ইন্ডাকশন, মানে ডিম বেরোচ্ছে না সেক্ষেত্রে ডিম বেরোনোর চেষ্টা করে থাকি, যাদের পলিসিস্টিক ওভারি আছে বা কোনো কারণে ডিম বেরোচ্ছে না। তাছাড়া যেটা করা হয় সেটা IVF পদ্ধতি, ইনভিট্রো ফার্টিলাইজেশন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে গর্ভাধানের সুযোগ আমাদের IVF সেন্টারে আছে একেবারে। তো স্যার বললেন যে এর উল্টো পাশেই কিন্তু ইনার মেয়ে কিন্তু IVF পদ্ধতি এবং আরো দুটি পদ্ধতিতে কিন্তু ট্রিটমেন্ট ব্যবস্থা প্রদান করছেন, অর্থাৎ ইনফার্টিলিটি জড়িত যে কোনো সমস্যার সমাধান কিন্তু পাওয়া যাচ্ছে ডক্টর জিবি দাস এবং ডক্টর ঋতুপর্ণা দাসের কাছে। স্যার আগামী প্রশ্ন হবে যে আপনার কাছে ট্রিটমেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম বিয়ের কত বছর পরে বাচ্চা কনসিভ করা সম্ভব হয়েছে, যদি এরকম কোনো ঘটনা আপনি বলতে পারেন? আগে তো 10-12 বছর পরে বিয়ের 10 বছর গর্ভ আসাটা আমরা একটা অসাধারণ ব্যাপার মনে করতাম। এখন IVF পদ্ধতিতে, টেস্ট টিউব পদ্ধতিতে গর্ভ আসার পরে সাধারণ মহিলাদের ক্ষেত্রে বয়স হচ্ছে প্রায় 35, 40, 42, 45 এই বয়স। তার মানেটা হচ্ছে বিয়ের বহু বছর পরে এখন গর্ভ আসতে পারছে। তার কারণ হচ্ছে এখন চিকিৎসা পদ্ধতিতে ধরুন কোনো মহিলার শরীরে নিজস্ব ডিম্বাণু নেই, তো অন্য মহিলার ডিম্বাণু নিয়ে এসে স্বামীর শুক্রের সাথে মিলন করিয়ে যে ভিড়টা হচ্ছে সেটাকে আমরা জরায়ুর ভিতর দিতে পারি। তাহলে মহিলার ডিম্বাণু ফুরিয়ে গেছে, কিন্তু অন্য মহিলার ডিম্বাণু স্বামীর শুক্রকে সেই যে ভিড়টা বাইরে তৈরি করে মিলন করে সেটাকে আমরা জরায়ুর ভিতরে পুশ করে গর্ভ আনতে পারি। এইসব ধরুন এরকম হচ্ছে যে মহিলার শরীরে জরায়ুতে কোনো অস্বাভাবিকতা আছে, কোনো টিউমার আছে বা মায়ের কোনো রোগ আছে, যেমন হাই প্রেশার আছে, সুগার আছে, যে সে গর্ভ নিতে পারবে না, সেই ক্ষেত্রে অন্য মহিলার শরীরের মধ্যে, যাকে সরোগেসি আমরা বলে থাকি, সেভাবেও গর্ভ আনা যেতে পারে। এই সমস্ত পদ্ধতি সরোগেসি, ডোনর, ওভম, IUI, এইসব পদ্ধতি করে বয়সটা এখন বড় ফ্যাক্টর না, মানে বিয়ের 12 বছর 14 বছর এইসব মহিলাদেরও গর্ভ আসছে, প্রায়ই আসছে। অর্থাৎ ন্যাচারালি না হলেও কিন্তু টেস্ট টিউবের মাধ্যমে আপনাকে বাচ্চা কনসিভ করানো এখন সম্ভব, সেটাতে এখন আর বয়সের অতটা সমস্যা হয় না। টেস্ট টিউবে তো প্র্যাকটিক্যালি টেস্ট টিউবের বাচ্চা থাকে না, বাচ্চা ইনফ্যাক্ট প্র্যাকটিস এরকম একটা পাত্রতে ডিম্বাণুর শুক্র মিলন করে সেটাকে একটা পাইপ দিয়ে জলের ভিতরে পুশ করে রাখা যায়। সো টেস্ট টিউব বাচ্চা কোনো কৃত্রিম বাচ্চা নয়, টেস্ট টিউবটা ফার্টিলাইজেশন যেটা হচ্ছে সেটা বাইরে হচ্ছে, কিন্তু বাড়ছে জরায়ুর ভিতরে। অনেকে ভাবে যে টেস্ট টিউব বাচ্চা কি টেস্ট টিউব বাড়ে বা কৃত্রিম বাচ্চা কিনা, না সেরকম ব্যাপার না। সেটা ডিম্বাশয় শুক্র মিলন যেটা শরীরের ভেতরে টিউবে হতে থাকে, সেটাকে ডিমগুলো বের করে নিয়ে এসে বাইরের শুক্রের সাথে মিলন একটা পাত্রতে করে সেটাকে আমরা শরীরের ভেতরে পুশ করে দেওয়া হচ্ছে।
খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আপনার থেকে পেলাম স্যার। আগামী জেনারেশনে আমাদের যারা গাইনোকোলজিস্ট নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যদি আপনি কিছু বার্তা দিতে চান। দেখুন, অবস্টেট্রিশিয়ান যারা প্রসূতিকে নিয়ে কাজ করবেন তাদের পারিবারিক, যদি সত্যি কোনো কাজ করে তাদের পারিবারিক জীবন সফল হবে না। তার কারণ হচ্ছে সময়ের কোনো ঠিক থাকে, কার কখন লেবার পেন স্টার্ট হবে, ব্লিডিং হবে। তাদের বহু ক্ষেত্রে হয়েছে আমরা কোথাও বেরোতে যাচ্ছি, কার ডেলিভারি ব্যথা শুরু হয়েছে, তাই সিজার করতে হবে, ডেলিভারি করাতে হবে, আমাদের সেই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে। আমাদের রবিবার বা ছুটি, জন্মাষ্টমী, সেই সময় ছুটি থাকে না। তো যারা অবস্টেট্রিশিয়ান হবে তাদের কিন্তু ডেডিকেটেড লাইফ মেনটেন করতে হবে, সেই মানসিকতাই আসতে হবে। কাজকেই প্রথম প্রায়োরিটি দিয়ে তবেই কিন্তু গাইনোকোলজিস্টে নামা যাবে, তা নাহলে সাকসেস পাবেন না। একেবারে খুব সুন্দর কথা বলেন স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা কিন্তু আজ পেয়ে গেছিলাম আমাদের সাথে ডক্টর জিবি দাসকে, গাইনোকোলজিস্ট ডক্টর জিবি দাস। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ডক্টর জিবি দাস তিনি কিন্তু পাকুড়তলা মোড় আশ্রম পাড়াতে নিউ রামকৃষ্ণ সেবা সদনে বসেন বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। ওনার সাথে যোগাযোগ করতে হলে আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার কি জানতে চান ওনার থেকে, কিংবা ভাবে যোগাযোগ করতে পারবেন। আজ এখানে শেষ করব। আপনাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।